এবার আমরা একটুখানি টেকনিক্যাল আলোচনায় চলে যাই। টেকনিক্যাল আলোচনার ক্ষেত্রে এবারে আমরা একদম পুরো সিলেবাস ধরে যদি দেখি, তাহলে প্রথমেই একেবারে দেখব যে সাহিত্যের ইতিহাস রয়েছে, এবং সাহিত্যের ইতিহাসে আমরা দেখব যে দশম থেকে মোটামুটি অষ্টাদশ শতাব্দী, অর্থাৎ একেবারে প্রাচীন বাংলা থেকে একেবারে অন্তমধ্য বাংলা যদি আমরা ভাষাতাত্ত্বিক দিক দিয়ে দেখি। তাহলে কারণ আমাদের যখন আমরা টেক্সট পড়বো বা সাহিত্যের ইতিহাস পড়বো, বিশেষ করে সাহিত্যের ইতিহাস পড়ার সময় আমাদের কিন্তু ভাষাতাত্ত্বিক বিবর্তনের জায়গাটাও মাথায় রাখতে হবে। সেই কারণে আমি বললাম যে একেবারে প্রাচীন বাংলা থেকে একেবারে অন্তমধ্য বাংলা যে সাহিত্যের ইতিহাসের যে টেক্সট গুলো আমরা পাচ্ছি, টেক্সট গুলো এতটা ডিটেলসে খুঁটিয়ে হয়তো পড়ার দরকার নেই, কিন্তু সেই টেক্সট গুলোর সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা দরকার। কারণ এই সময়ের যে সাহিত্য সৃষ্টি হয়েছিল, সেই সাহিত্যের যে ইতিহাস, সেই ইতিহাসের খুঁটিনাটি তথ্য জানা দরকার। এবং এই জায়গাটাতেই আমাদের যেটা প্রিপারেশনের ক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্টের প্রবলেম হয়, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে যেহেতু টেক্সট গুলো সবাই মানে সব টেক্সট পড়ে না, কিছু সিলেক্টিভ টেক্সট গ্রাজুয়েশনে মাস্টার ডিগ্রিতে পড়ে, তো সেক্ষেত্রে এইখানে কিভাবে প্রস্তুতি নেবে সেক্ষেত্রে একটা ভীতি থেকে যায়। তো এই জায়গাটাতে স্যার আপনার সাজেশন কি থাকবে? খুব ভালো প্রশ্ন এটা। এই প্রশ্নটা আমি পূর্বে এইভাবে আপনি যেভাবে উপস্থাপন করলেন, এইভাবে আমি কখনো এই প্রশ্নটার মুখোমুখি হয়নি, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটার উত্তর আমি বলবো, একদম পার্টিকুলারলি আমি উল্লেখ করে বলবো কিভাবে পড়তে হবে, কোন বই পড়তে হবে। মধ্যযুগের মানে প্রাচীন যুগ এবং মধ্যযুগ, এই যুগের যে সাহিত্য, সেই সাহিত্যের পুরোটা আমাদের পক্ষে পড়া সম্ভব না। এটা অত্যন্ত ভাস্ট বিষয়, এবং তাছাড়াও যদিও পড়ে ফেলা যেত, এই সময়ের ভাষাটা আমাদের পক্ষে খুব একটা সুবোধ্য নয়। চর্যাপদ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ কীর্তন, মধ্যযুগের যে কোনো গ্রন্থ। আমি গতকালকেই চৈতন্য ভাগবত পড়ছিলাম, অনেকদিন পর পড়ছিলাম, সেই অনার্সে পড়েছি, তারপর আবার পড়ছিলাম কালকে একটু অংশ। পড়তে গিয়ে দেখলাম বারবার আটকাতে হচ্ছে, থামতে হচ্ছে পংক্তিগুলোর অর্থ বোঝার ক্ষেত্রে। তাহলে এই যে সমস্যা, এই সমস্যার কারণে মধ্যযুগের সাহিত্যটা বেশিরভাগ ছাত্রছাত্রী পুরোটা কভার করতে পারে না। অনার্স মাস্টার ডিগ্রিতে যেটুকু অংশ সিলেবাসে থাকে, কেউ নেটের প্রিপারেশন নিলে নেটের যেটুকু প্রিপারেশন সিলেবাসে থাকে ওই অংশটুকু পড়ে। তার বাইরে শখে কেউই কিন্তু মধ্যযুগের সাহিত্য সেভাবে পড়ে না। কিন্তু আমি বলবো যে শুধুমাত্র সাহিত্যের ইতিহাস গ্রন্থে যে তথ্যগুলো দেওয়া আছে, কবির নাম, কাব্যের নাম, সাল তারিখ, রচনাকাল, কোন ধারার সাহিত্য, হ্যাঁ, পিতামাতার নাম কি, জন্মস্থান কোথায়, কখন পুঁথি প্রকাশিত হয়েছিল, কোথায় আবিষ্কৃত হয়েছিল, সেই পুঁথি সম্পর্কে কে কি বলেছেন, এই সমস্ত তথ্যগুলো সাধারণত আমরা মধ্যযুগ প্রাচীন যুগের ক্ষেত্রে পড়াশোনা করে থাকি বা প্রিপারেশন নিয়ে থাকি। কিন্তু এর পাশাপাশি সাহিত্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে এই গ্রন্থগুলোর, মধ্যযুগের প্রাচীন যুগের যে গ্রন্থগুলো, তাদের ভেতর যে কন্টেন্ট, তাদের মধ্যে যে কাব্য কবিতাগুলো আছে, তা থেকেও কিন্তু কিছু প্রশ্ন আসতে পারে। কারণ এই অংশগুলোর মধ্যে কিছু কিছু রচনা এমন আছে যেগুলো সাহিত্য গুণে কালজয়ী হয়েছে, যেগুলোকে আজকের দিনেও মানুষ উচ্চ মার্গের উন্নত মানের সাহিত্য রূপে, আজকের আধুনিক রুচি সম্পন্ন পাঠকও যেগুলোকে গ্রহণ করে, যাদের সমাদর করে। তো সেগুলো আমি কোথা থেকে কিভাবে কালেকশন করব, কিভাবে পড়বো, এই ক্ষেত্রে আমি একটা বইয়ের নাম বলবো, যেটা সবারই পরিচিত বই, কিন্তু বইটা সবাই পড়ে না, বইটা হয়তো অনেকের কঠিন লাগে। সেটা হচ্ছে
সুকুমার সেনের সাহিত্যের ইতিহাসের যে 5টা খণ্ড আছে, এই 5টা খণ্ডের মধ্যে তৃতীয় খণ্ড পর্যন্ত মধ্যযুগ, প্রথম দ্বিতীয় খণ্ড বিশেষ করে এই প্রথম দ্বিতীয় খণ্ডের যে আলোচনা, এই আলোচনা, দুটো খণ্ডের আলোচনা যদি কেউ ভালো করে পড়ে নেয়, তাহলে কিন্তু মধ্যযুগ এবং প্রাচীন যুগের সাহিত্যের যে নির্যাস সেটা সে পেয়ে যাবে। কারণ সুকুমার সেন বাংলা সাহিত্যকে বা সাহিত্যের ইতিহাসকে শুধুমাত্র তথ্যের ধারা বিবরণের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি প্রচুর পরিমাণ উদ্ধৃতি দিয়ে, প্রচুর সংখ্যক উদ্ধৃতি দিয়ে গ্রন্থ থেকে বইগুলিকে একটি সাহিত্যিক সমালোচনাতে পরিণত করেছে। ফলে সুকুমার সেনের বই ফলো করলে এই জায়গার যে ঘাটতি আমাদের রয়ে যায়, সেই ঘাটতিটা দূর হবে। মনে রাখতে হবে, সুকুমার সেনের এই বই পড়ার সময় ওই যে কোটেশনগুলি, সুদীর্ঘ কোটেশনগুলি তার বইয়ে দেওয়া আছে, সেই কোটেশনগুলিকে এড়িয়ে যাওয়া চলবে না। যদি কোটেশন ভিত্তিক কোনো প্রশ্ন আসে, তাহলে অবশ্যই মনে রাখবে সেই কোটেশন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সুকুমার সেনের বই থেকে কমন পাওয়া যাবে, সোজা কথায় বলতে গেলে। কারণ সুকুমার সেন একজন সাহিত্যের ঐতিহাসিক মাত্র নন, তিনি অসাধারণ একজন সাহিত্য বোদ্ধা, সাহিত্য রসিক এবং সাহিত্য সমালোচক। তার যে বৈষ্ণব পদাবলীর আলোচনা রয়েছে, তার যে বিভিন্ন বৈষ্ণব সাহিত্যের যে আলোচনামূলক গ্রন্থগুলো রয়েছে, সেই গ্রন্থগুলিও আমরা পড়তে পারি এবং তার বিভিন্ন প্রবন্ধ যদি আমরা পড়ি, আমরা উপকৃত হব। বিশেষ করে এই জায়গায়, মধ্যযুগের সাহিত্যকে অনুধাবন করার জায়গায়, তার রস গ্রহণের জায়গায় সুকুমার সেনের সাহায্য আমরা ভীষণভাবে পেতে পারি। আমি বলবো, বিভিন্ন বইয়ের দিকে ছোটাছুটি করার দরকার নেই। তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, এই দুটো পড়লেই মধ্যযুগের সাহিত্য, প্রাচীন মধ্যযুগের সাহিত্য সম্পর্কে একটা আউটলাইন তৈরি করতে পারবে, গুরুত্বপূর্ণ কোটেশন গুলোকে চিনে নিতে পারবে, বা তাৎপর্য আছে কোনগুলো মনে রাখা দরকার সেটা অনুধাবন করতে পারবে। থ্যাংক ইউ স্যার। আপনার কথা শুনে আমার আসলে একটু একটা স্মৃতি মনে পড়ে গেল। সেটা হচ্ছে, যখন আমি গ্র্যাজুয়েশনে পড়ছি, তখন পড়ার সময় আমাদের ক্লাস নিতেন আমাদের শ্রদ্ধেয় সঞ্জীব মহারাজ। তিনি বলেছিলেন যে সুকুমার সেনের সাহিত্যের ইতিহাসের বই তোমাদের কিন্তু এখন থেকেই পড়া শুরু করতে হবে। এবং তখন একদম নতুন সবে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছি, এবং তখন একটা জিনিস খেয়াল করলাম, বইটা যখন হাতে নিলাম, যখন পড়তে শুরু করছি, তখন প্রথমের দিকে একটু বুঝতে অসুবিধা হতো, এবং তারপর স্যারেদের কাছে যেতাম, এবং স্যারেরা বলতেন যে খুব ধৈর্য ধরে একেবারে প্রথমে একটা রিডিং পড়ে যাও, শুধু রিডিং পড়ে যাও, তারপর তুমি আবার যখন সেটাকে পড়বে তখন তুমি বুঝতে পারবে, এবং থার্ড টাইম তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার যে যে ইনফরমেশন গুলো মনে হচ্ছে গুরুত্বপূর্ণ, তুমি নিজের খাতাতে লিখে রাখবে। এবং সেই যে লিখে রেখেছিলাম, আমার এখনো পর্যন্ত ওই খাতাটাই মানে আমার কাছে একেবারে অ্যাসেট হয়ে আছে। তার কারণ হচ্ছে যে এই খাতাটি যতবারই মানে আমরা রিভিশন দিই বা নিজেদের পড়াশোনার জন্য, বা যখনই আমরা এটাকে ব্যবহার করি, তখনই কিন্তু আমাদের এই খাতাটি সাহায্য করে। ফলে আমি ব্যক্তিগতভাবে স্যার এটা ধরিয়ে দিলেন, খুব ভালো হলো। আমি এইটা খালি যোগ করব যে সুকুমার সেন পড়তে পড়তে যদি গুরুত্বপূর্ণ তথ্য এবং কোটেশন এবং সুকুমার সেনের বিশেষ মন্তব্য, বিভিন্ন টেক্সটের পরিপ্রেক্ষিতে যে মন্তব্যগুলি উনি করেছেন, সেইগুলো যদি একটা খাতাতে এক জায়গাতে একদম টপিক আকারে লিখে রাখা যায়, তাহলে সেটা শুধু এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য নয়, সারা জীবন কাজে লাগবে। এবং সুকুমার সেনের তথ্য, সেটা নিয়ে কোনো বিতর্ক, হয়তো কিছু তথ্য নিয়ে বিতর্ক
হয়েছে, কিন্তু সুকুমার সেনের তথ্য মানে প্রামাণ্য তথ্য এবং সেটা মান্যতা পেয়েছে, এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই তথ্যগুলোকে অ্যাকসেপ্ট করা হয়, এবং স্যারও যেটা বললেন যে সুকুমার সেনকেই কিন্তু মূলত গ্রহণ করা হয় যেখানে কোনো বিতর্ক তৈরি হয়।